অ্যাপেলের খুবই মাইটি কম্প্যাক্ট এবং প্রো একটা ফোন নিয়ে যে কথা বলতে যাচ্ছি, আইফোন 15 প্রো। পিছন থেকে দেখলে কোনোভাবে বলার উপায় নাই যে এটা 16 প্রো নাকি 15 প্রো। ইভেন আপনি 14 প্রোর সাথেও মিলাতে পারবেন না। এই ফোনটা এখন আপনারা যদি পুরাতন কিনতে যান তাহলে মার্কেটে অ্যারাউন্ড 90 থেকে 1 লাখ টাকার মধ্যে পাবেন। ব্যাটারি হেলথের জন্য এদিক সেদিক হয়ে থাকে দাম, আপনারা সবাই জানেন। আর যদি ব্র্যান্ড নিউ কিনতে যান তাহলে 1,20,000 টাকার আশেপাশে পাবেন। তো এই জিনিসটা অ্যাপেলের ক্ষেত্রে হয়ে থাকে, এটা বুড়া হয়ে যাবে, হারাই যাবে মার্কেট থেকে, মাগার এর দাম কমবে না। সেই জিনিসটা কিন্তু এই 15 প্রোর সাথেও খুব ভালোভাবে অ্যাপ্লাইড হচ্ছে। এবং এই সময় অন্যান্য যেসব অ্যান্ড্রয়েড ফোনগুলো রিলিজ হয়েছিল সেগুলো যদি আপনি কম্প্যাক্ট ডিভাইসের হিসেব করেন তাহলে দেখবেন যে কত দাম কমে গেছে। যাই হোক, সেই তর্কে না যে আজকে যেতে চাই যে এটা নিয়ে একটা সিরিয়াস আলোচনায়, সেটা হচ্ছে যে আইফোন 15 প্রো কারা কিনবেন, কাদের এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত, পুরাতন কিনবেন নাকি নতুন কিনবেন, বিস্তারিত একটা আইডিয়া হবে। সাথে এটা তো আমি ব্যবহার করতেছি, সো আমার এক্সপিরিয়েন্স কেমন হলো সব জানতে পারবেন। তবে এই ফোনটা যে এখন আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। শুধুমাত্র এই ফোন কিনতে হবে তা কিন্তু নয়, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করেন। আইফোন 15 প্রো কিন্তু রিলিজ হয়েছিল 2023 সালে। তো এটা যে ডিজাইন আছে সেটা যদি আপনি আরো 2-3 বছর পিছনে যান, আবার আরো 1 বছর সামনে যান, অর্থাৎ 24-25 সাল, সেই সময়ের সাথে এটা একদম ম্যাচ করে। মানে তারা কিন্তু গত 4-5 বছর ধরে ডিজাইন চেঞ্জ করেনি, সেটা হোপফুলি সবাই জানেন। অ্যাপেলের একটা ব্যাপার হলো তারা অনেক কিছু হয়তো দেরি করে, আবার মাঝে মাঝে তারা যেটা করে সেটা একটা মার্কেটে ট্রেন্ড হয়ে যায়। অ্যাপেলের সব থেকে জনপ্রিয় সিইও স্টিভ জব কিন্তু বলেছিল তারা শুধুমাত্র প্রোডাক্ট বানায় না, তারা পৃথিবীকে বদলায়, এবং তারা কিন্তু ট্রেন্ডও ক্রিয়েট করতো। এরকম অনেক কিছু আছে, সে দরকার আজকে যাইতে চায় না। 15 প্রো যে ডিজাইন সেটা হোপফুলি সবাই জানেন। সহজ কথা, এটা কম্প্যাক্ট একটা ডিভাইস, গ্রেড 5 এর টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে ফ্রেমটাই, এবং সামনে পিছনে কিন্তু কর্নিং মেড গ্লাস, যেটাকে সিরামিক শিল্ডের প্রোটেকশন দিয়েছে, অর্থাৎ আরো বেশি টাফার তারা ক্লেম করে। যদিও এইটা খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায় অন্যান্য ফোনগুলোর মতো, যে কারণে এই ফোন ব্যবহার করলে সবাই কভার প্রোটেক্টর যা যা লাগাইতে হয় লাগাবেন। ইভেন আইফোন কিনলে সবাই শুধুমাত্র যে কভার প্রোটেক্টর না, ক্যামেরা লেন্সের এটা সেটা কত কিছু যে লাগায়। পোর্টস এন্ড বাটনে কিন্তু অ্যাপেল তেমন কোনো পরিবর্তন আনে না, এবং এখানেও তেমন কিছু নাই। তবে 15 সিরিজে এসে তারা সিগনিফিক্যান্ট যে পরিবর্তনটা করেছিল সেটা হলো যে টাইপ সি পোর্ট। সো থ্যাঙ্কস টু ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। আর সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা XDR OLED ডিসপ্লে। এটা মূলত একটা OLED ডিসপ্লে, তারা ফ্যান্সি নেম দিয়ে থাকে বিকজ তারা যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করে সেটা হয়তো মার্কেটে আরো 10-15 বছর ধরে ভালোভাবে চলতেছে, বা তারা যখন নিয়ে আসবে এমন একটা নতুন নাম দিয়ে দিবে, মানুষ ভাববে যে এটা মনে হয় এই নতুনই দুনিয়াতে ডেলিভার্ড হইলো। এনিওয়ে, এটা একটা OLED ডিসপ্লে, ভিউইং এক্সপিরিয়েন্স, ব্রাইটনেস, এভরিথিং ইজ পারফেক্ট। এবং একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলতে গেলে এই জায়গায় কথা বলা আসলে আমার মনে হয় যে শুধু টাইম ওয়েস্ট। বাট একটা জিনিস আমার আসলে মানতে কষ্ট হয়, সেটা হচ্ছে যে এই ছোট একটা ডিসপ্লে, এত বড় একটা আসলে ডাইনামিক আইল্যান্ড বসে আছে, সেটা আসলে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি মানতে কষ্টই হয়। বাট অনেকেই এইটাকে কিন্তু একটা স্ট্যাটাস আইকন হিসেবে ধরে নেয়। আবার দেখবেন যে চাইনিজ কিছু ব্র্যান্ড কিন্তু অলরেডি ডাইনামিক আইল্যান্ডের ফিচারগুলো দেওয়া শুরু করছে। সো এটা ভেরি ফিউ সিনারিওতে দেখা যায় যে খুবই ভালো, যেমন মিউজিক প্লে করতে গেলে কল টল আসলে এখান থেকে অ্যানিমেশন নোটিফিকেশন পাবেন। সো সেইটা যাই হোক না কেন, এখানে যে ভালো ব্যাপারটা আছে সেটা হলো ফেস আইডি আছে। ফেস আইডিটা সব থেকে রিলায়েবল, মানে ফোন আনলকের ক্ষেত্রে এর থেকে ভালো আমার কিছু লাগে না। অনেকের কাছে ফিঙ্গারপ্রিন্ট ভালো লাগে, সেটা সাবজেক্টিভ ব্যাপার। তবে এই ফোনটা ব্যবহার করতে যে একটা জিনিস আমি মিস করছি, সেটা হলো এই অ্যাকশন বাটনের জায়গায় আগের যে মিউট সুইচ ছিল। অ্যাকশন বাটনটা ভালো, এটাকে আমি খারাপ বলতেছি না, তবে আমার কাছে পার্সোনালি ওই মেকানিক্যাল মিউট সুইচটা বেশি ভালো লাগে। মিডিয়া এনজয় করতে গেলে বা গেমিং করতে গেলে এই ফোনটা আসলে খুব বেশি ভালো হয় না, কারণ ডিসপ্লে সাইজ ছোট তো, আর সাথে বড় একটা নষ্ট হয়েছে। সো আমার মনে হয় যে অ্যাপেলের এই ডিভাইসগুলো যারা কিনবেন তারা গেমিং করতে চাইবেন না বা প্রচুর মিডিয়া এনজয় করতে চাইবেন না। আমি দেখেছিও পার্সোনালি যারা অ্যাপেল ইউজ করে, অফলাইনে আসলে তেমন মুভি টিভি তাদের থাকে না, তারা সবাই ওই ইউটিউব, ফেসবুক আর সবসময় অনলাইনে ব্যবহার করে। আর মুভি আমার মনে হয় যে অ্যাপেল ইউজ যারা দেখে কিনা আমি জানি না, আপনারা কেউ দেখেন কিনা বা দেখলে কিভাবে দেখেন বা কোন অ্যাপস দিয়ে দেখেন, কোন সাইট থেকে ডাউনলোড করেন, ডেফিনেটলি কমেন্ট করে জানায়েন। এনিওয়ে, এটার যদি ইন্টারনালে আসি, এখানে কিন্তু অ্যাপেলের A17 প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 3 ন্যানোমিটারের একটা প্রসেসর, এবং এটা কিন্তু ফার্স্ট প্রসেসর ছিল যেটা স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। 3 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন, এবং এটা আপনি পাচ্ছেন 8GB র্যামের সাথে। এখানেও কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাপেল 8GB র্যাম নিয়ে এসেছিল, এবং এখানে কিন্তু আপনি অ্যাপেল ইন্টেলিজেন্ট সাপোর্ট পাবেন, আর এখনো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাবেন, বিকজ এখন iOS 18 চলতেছে এবং এটাতে কিন্তু iOS 17 দিয়ে রিলিজ হয়েছিল। সো মিনিমাম আরো 4 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন এটার মাধ্যমে। আর এটা দিয়ে যদি আপনি হেভি গেমিং করতে চান, 120 FPS পর্যন্ত গেমিং করতে পারবেন। পারফরমেন্স সেগমেন্টে এটা কোনো প্রবলেম হবে না, তবে এটা অনেক হিটিং করে বিকজ এটা একটা কম্প্যাক্ট ডিভাইস, তো সো এটা থার্মাল ম্যানেজমেন্ট অতটা ভালো না। আর আমার মনে হয় যে যারা এই ফোনটা কিনবেন তারা ওই লেভেলের ব্যবহার করবেন না। লাইক আপনি যদি প্রচুর গেমিং করতে চান, প্রচুর স্ট্রিমিং করতে চান, তাহলে এটা অনেক হিটিং করবে। এবং আমার মনে হয় যে সবাই জানেন, আর যেটা বললাম যে প্রচুর পরিমাণে হেভি ইউজারদের জন্য আমি রিকমেন্ড করবো একটু বিগার সাইজের ফোন নিতে। ছোট সাইজের ফোন সবসময় থার্মাল ম্যানেজমেন্টের জায়গায় কম্প্রোমাইজ থাকে। এবং এইটার যদি ক্যামেরাতে আসি, মূলত অ্যাপেলের ডিভাইসগুলো মোস্ট অফ দ্য পিপল এখন ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফির জন্য কেনে। এটা সত্যি কথা মানতেই হবে, তারা ভিডিওগ্রাফিতে খুবই ভালো করতেছে। তো এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, তার মধ্যে মেইন যে সেন্সরটা আছে সেটা 48 মেগাপিক্সেলের একটা সেন্সর,
এক্সিলেন্ট একটা সেন্সর। এর সাথে কিন্তু 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে আর 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে। সো এখানে একটা জিনিস মিসিং আছে, লাইক এখন যদি 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কেনেন, সেখানে আপনি সুপার জুম করে একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইক 10x 20x এবং 100x পর্যন্ত জুম পেয়ে যাবেন। তবে এইটাতে যে টেলিফটো লেন্সটা ব্যবহার করা হয়েছে সেটা 77mm এর একটা ফোকাল লেন্থ এবং 3x পর্যন্ত অপটিক্যালি জুম করা যায়। সো যারা প্রচুর পরিমাণে টেলিফটো লেন্সে ফটোগ্রাফি করতে চান তাদের জন্য কিন্তু এখানে একটু ড্রব্যাক আছে। এটা সর্বোচ্চ 15x পর্যন্ত জুম করতে পারে, বাট 15x এর ছবি কিন্তু অতটা ক্লিয়ার আসে না। যদি একদম প্রপার লাইট হয় তাহলে ঠিকঠাক আছে। তবে যারা আমার মনে হয় যে অ্যাপেলের পিকচার গুলো দেখতেছেন এখানে অনেকের ভালো লাগতেছে না, বিকজ এখানে একদম ন্যাচারাল কালার দেখতে পাচ্ছেন। আপনি যদি ভিভিড লাগাই যান, আমি ফর শিওর যে 95% মানুষের পছন্দ হবে। আর 5% মানুষ আছে যারা ভিভিড পছন্দ করে না, ন্যাচারাল টোন পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা এখানে আছে। অ্যাপেলের এটা একটা ভালো জিনিস যে অ্যাপেল কিন্তু 2-in-1 ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দেয়। লাইক আপনি অন্য সব ব্র্যান্ডে যান, তারা একদম এডিটেড টাইপের একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার দিচ্ছে, বাট অ্যাপেলের বেলায় এরা একদম নিউট্রাল পিকচার আপনাকে দিচ্ছে। আবার যদি আপনি চান যে একদম এডিটেড পিকচার, তাহলে কিন্তু ভিভিড মোড লাগাই দিতে পারেন। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, গুগল কিন্তু এরকম র টাইপের পিকচার দেয়, তবে স্টিল অ্যাপেলের ডিভাইসটা বেটার এবং এটার ফটো প্রসেসিং টাইম লিটারালি লাগেই না। ছবি তুলবেন, ইনস্ট্যান্টলি আপনি দেখতে পারবেন। অ্যাপেলের ডিভাইসের এই একটা জিনিস আমার ভালো লাগে, খুবই সিমলেস, খুবই রিলায়েবল। এটা লো লাইটেও ছবি তুলতে পারে, তবে লো লাইটে খুবই টাইম নাই। আমি দেখছি যে একটু লো লাইটে গুলো 5-6 সেকেন্ড পর্যন্ত টাইম নেয়, তবে টাইম নেওয়ার পরেও ছবিটা কিন্তু খুব সুন্দর আসে, ডিটেইলও খুব ভালো আসে। তবে নর্মাল ফটোগ্রাফির জন্য এই ফোনটা বাজেট সেগমেন্ট হিসেব করলে অ্যান্ড্রয়েডের সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলে ছবির কোয়ালিটি ভালো আছে, সব দিক থেকে আসলে ভালো আছে, ডাইনামিক রেঞ্জও ভালো ক্যাপচার করতে পারে, বাট জুম করার ক্যাপাবিলিটি কিন্তু এখানে আপনি মিসিং করতেছেন। পোর্ট্রেটের জন্য এটা 1x 2x এবং 3x পর্যন্ত ডিফল্ট ফোকাল লেন্থ ক্যাপচার করতে পারে, আবার এটা জুম করে কিন্তু 5x পর্যন্ত আপনাকে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। বাট এখানে একটা জিনিস কিন্তু বলতেছি যে টেলিফটো লেন্স রয়েছে, সেটা কিন্তু 5x ডিফল্ট আপনাকে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে না, যেটা 15 প্রো ম্যাক্সে আপনি পেয়ে যাবেন। আবার এটা কিন্তু 14 সিরিজেও কোনো 14 প্রো ম্যাক্সে আপনি পাচ্ছেন না। সো এই জিনিসটা কিন্তু আপনি স্যামসাং এর ডিভাইসে অনেক আগে থেকেই পাচ্ছেন, বাট এটা যে পোর্ট্রেট আছে সেটা এক্সিলেন্ট আছে। লাইক এজ ডিটেকশন বলেন, কালার বলেন, ওভারঅল সব মিলিয়ে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য মানুষের যে নিড আছে পোর্ট্রেটের ক্ষেত্রে, এটা ফুলফিল করতে পারবে। তবে অ্যাপেলের ডিভাইসে এখনো পর্যন্ত একটা জিনিস আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যে নাইট মুডে পোর্ট্রেট তুলতে এটা পারে না। অর্থাৎ নাইট মুডটা এটা ইনেবল হয় না পোর্ট্রেটের জন্য, শুধুমাত্র 1x এ ইনেবল হয়, বাট 1x এ তো আর পোর্ট্রেট তোলা যায় না। সো আমি দেখছি যে অ্যান্ড্রয়েডের দিক থেকে কম্পেয়ার করলে এই ফোনটা বা অ্যাপেলের ডিভাইস সবসময় নাইট মুডে পোর্ট্রেট তোলা মিসিং করে। বাট আমি একটা জিনিস দেখেছি, রিয়েল লাইফ সিনের এতে নাইট মুডে ওরকম জায়গা আসলে খুব কম মানুষ পোর্ট্রেট ছবি তোলে, এবং এটা যদি আপনি ভিভিড মুড লাগায় পোর্ট্রেট তোলেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন, তাহলে মোস্ট অফ দ্য পিপল কিন্তু এটাকেই প্রিফার করবে। সো সেই দিক থেকে ডেফিনেটলি এটা ভালো আছে। সেলফিতে এটা 12 মেগাপিক্সেল একটা সেন্সর, খুবই দারুণ সেলফি আসে, ডিটেইল একদম অন পয়েন্ট। অ্যাপেলের একটা জিনিস ভালো লাগে, এটা সেলফি ক্যামেরার ডিটেইল সবসময় রিয়েলিস্টিক থাকে, ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে সবসময় বেটার ভাবে পারে না। তবে এরা হিউম্যান সাবজেক্টকে বেশি ফোকাস করে, লাইক পিছনে অনেক লাইট আছে, বাট আপনার ফেসটাকে বেটার অপটিমাইজ এবং এক্সপোজ করে ছবি তুলবে। মোস্ট অফ দ্য টাইম আমরা তো চাই যে আমাদের ফেসটাকে বেশি আসলে প্রায়োরিটি দিয়ে ছবি আপলোড দিতে বা ছবি তুলতে। সো সেই কাজটা কিন্তু অ্যাপেল করে, যে কারণে এটা সেলফি মোস্ট অফ দ্য পিপলের ভালো লাগবে। এবং থার্ড পার্টি অ্যাপসের সাথে কিন্তু এটার অপটিমাইজেশন সবসময় ভালো হয়ে থাকে অ্যাপেলের, যে কারণে এই ডিভাইসটা ব্যবহার করলে সোশ্যাল মিডিয়া ফ্রিক আপনি হয়ে যাবেন। লাইক প্রচুর পরিমাণ দেখবেন যে ছবি আপলোড দিচ্ছেন, এবং এটা দিয়ে ভিডিও করতে গেলে আপনি একদম সব সেন্সর দিয়ে 4K 60 FPS এ সিমলেসলি ভিডিও করতে পারতেছেন, যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার যারা মূলত কন্টেন্ট ক্রিয়েট করে। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে লাইক আপনি যদি ট্রাভেল ব্লগ করেন বা এটা সেটা যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনি যখন এটা দিয়ে 4K 60 FPS এ ভিডিও করবেন, সেটা কিন্তু স্লো মোশন করে একদম পুরো সিনেম্যাটিক একটা বিরল বানায় ফেলতে পারবেন, যেটা যারা মেইনলি কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন। এবং এটা যে লেন্স শিফটিং আছে এখানে দেখেই বুঝতে পারতেছেন, এই টাইপের জিনিস আনবিটেবল। মানে ভিডিও কোয়ালিটি বলেন, লেন্স শিফটিং বলেন, ভিডিও রিলায়েবিলিটির কথা বলেন, এটা সব সময় আগায় থাকবে। এবং এটা দিয়ে সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনি 4K 60 FPS এ ভিডিও করতে পারতেছেন, সেটা খুবই ভালো একটা ব্যাপার। ফোকাল লেন্থটা খুবই ওয়াইড আছে, সো যারা ব্লগ করতে চান তাদের জন্য এটা ভালো হবে। ভিডিও কোয়ালিটি তো ডেফিনেটলি দারুণ আছে, সাথে স্টেবিলিটিও ভালো আছে। আবার এটা 4K 30 FPS এ সিনেম্যাটিক ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে, যেটা ইনসেইন লেভেল ভাবে কাজ করে। লেন্স শিফটিং করেন, স্টেবিলিটি বলেন, ভিডিও কোয়ালিটি বলেন, এজ ডিটেকশন বলেন, একদম অন পয়েন্টে। সো যারা ভিডিওগ্রাফি করতে চান একদম প্রফেশনাল গ্রেডের, যদি ডিএসএলআর ক্যামেরা নাও থাকে, আপনার কাছে এই ডিভাইসটা থাকে, আপনি একদম ডিএসএলআর লেভেলের একদম প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফি এটা দিয়ে করে ফেলতে পারবেন, এবং সেটা এডিট করে পোস্ট প্রসেসিং এ দারুণ মজা পাবেন, বিকজ এটাতে দারুণ ডিটেইল কিন্তু প্রিজার্ভ করে। এই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে 3274 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি, যেটাকে ফাস্ট চার্জ করতে পারবেন, আবার 50 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ করতে পারবেন। তবে এটার ব্যাটারি ব্যাকআপ নরমাল ইউজার হিসেবে ঠিক আছে, আমি এটা 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো যারা নরমালি ব্যবহার করে এবং একটু গেম টেম খেললো, একটু ভিডিও টিডিও করলো, একটু ফেসবুক লাইভ টাইপ করলো, তাদের জন্য এটা পারফেক্ট আছে। বাট যারা একদম ফুল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ফোনটা কিনতে চান, তাদের জন্য আমি বলবো আপনারা এই ডিভাইসটা না নিয়ে 15 প্রো ম্যাক্সটা নেন, বিকজ সেখানে আরো বেশি জুম করার ক্যাপাবিলিটি পাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাচ্ছেন, এবং ভিডিও করতে গেলে কিন্তু ফোন প্রচুর হিটিং হয়। সো হিটিং এর ব্যাপারটা কিন্তু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না।
না, সো প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলো বেটার হয়। তাছাড়া এখন যে জিনিসটা বলতে পারি যে বাজেট হিসেবে যদি আপনি আইফোন কিনতে চান এবং আপনার কম্প্যাক্ট ডিভাইস পছন্দ, লম্বা সময় ধরে ব্যবহার করতে চান এবং মেইনলি লম্বা সময় ধরে ব্যবহার করে ভালো প্রাইসে বিক্রি করে দিতে চান, তাহলে আইফোনের বিকল্প নাই। আর যদি বলেন যে আমি রিসেল ভ্যালু নিয়ে চিন্তা করি না, ভ্যালু ফর মানি ডিভাইস পেতে চাই, তাহলে আমি বলবো S24 আলট্রাটা কিন্তু এর থেকে অনেক বেটার হবে। তবে এখন অলমোস্ট কম্প্রোমাইজ ছাড়া যদি আপনি একটা কম্প্যাক্ট ডিভাইস কিনতে চান, তাহলে ডেফিনেটলি এই 2025 সালে এসেও এই 15 প্রোটা বেটার হবে। এর থেকে বেশি দাম দিয়ে যদি আপনি 16 প্রো কিনতে চান, আমি বলবো যে না, কিনেন না। বেশি দাম না দিয়ে আপনি যদি ইউজ ডিভাইস হিসেবে কিনতে চান, তাহলে এটাই কেনেন। আর যদি বলেন যে আপনার বাজেট নিয়ে সমস্যা নেই, আপনি একটা ব্র্যান্ড নিউ কম্প্যাক্ট ডিভাইস কিনতে চান এবং সেটা অ্যাপেল হইতে হবে, তাহলে আমি বলবো 16 প্রো কেনেন। যদিও ওইটাতে খুব বেশি আপগ্রেড নাই, বাট আমি বলবো যেহেতু বাজেট আছে, তাহলে এক জেনারেশন নিয়র নেন, সেখানে আরো বেশি ব্যাটারি এফিশিয়েন্ট পাবেন, আরো ভালো ক্যামেরা প্রসেসিংও পেয়ে যাচ্ছেন। সো এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই 15 প্রো নিয়ে। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।